নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করলে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে জবাব দেওয়ার আহ্বান জামায়াত আমিরের। মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করে ভোট চেয়েছে জামায়াত, অভিযোগ মির্জা ফখরুলের। দেশজুড়ে ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের। আছে পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচনী প্রচারে মুখর শহরের অলিগলি থেকে গ্রামগঞ্জ। নির্বাচনে অযোগ্য ঘোষণা কুমিল্লা ৪ আসনের হাসনাতে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সিকে। কুমিল্লা 10-এ গফুর ভূঁইয়ের প্রার্থিতা বাতিল থাকলেও বাধা নেই মোবাশ্বরের। আমিরের আইডি হ্যাকে জড়িত একটি দল। সংবাদ সম্মেলনে জামায়াত। পোস্টের 9 ঘণ্টা পর অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন বিএনপির। 9 ফেব্রুয়ারি ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই, জানালেন বাণিজ্য সচিব। বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমার আশা, আমদানি রপ্তানিতেও ইতিবাচক অগ্রগতির আভাস। শিরোনাম শুনছিলেন, স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুজন, আমি উজ্জ্বল হাফিজ এবং আমি সুমাইর আছি। নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করলে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির। সকালে শেরপুরে জনসভায় চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দলের কর্মী রেজাউলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে প্রতিহিংসার রাজনীতি না করারও অঙ্গীকার করেন জামায়াত আমির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মানুষের মুখে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাড়ি পাল্লা। সকাল থেকেই জেলার শহীদ দারোগালী নেতাকর্মীদের উপস্থিতিতে পৌর পার্ক মাঠ কানায় কানায় পূর্ণ। জামায়াত আমির যখন মঞ্চে উঠে তখন এই ময়দানের উচ্ছ্বাসী জানান দিল আগামী নির্বাচনে কতটা আশাবাদী এই জনপদের মানুষ। নিজের বক্তব্যে আশ্বাস দিলেন শেরপুর অঞ্চলের দাবি পূরণের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে জামায়াত নেতা রেজাউল করিমকে হত্যা করা হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, যারা রেজাউল করিমকে হত্যা করেছে তারা নিজের দলের 2 শতাধিক নেতাকর্মীকে হত্যা করেছে। আরো 3 জন মানুষকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেওয়া হলো। তারা এখন হাসপাতালের বেডে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। আমরা জানি না তাদের কিসমতে কি হবে। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ যেন মেহেরবানি করে দয়া করে আমাদের মতো কাঙ্গালদের দোয়াকে কবুল করে তাদেরকে যেন সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেন। অন্যান্য সমাবেশের মতোই অভিন্ন বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই। প্রতিহিংসার রাজনীতি না করারও অঙ্গীকার করেন জামায়াত আমির। সারা বাংলাদেশে আমরা 2টা কাজ 3টা জায়গায় করব ইনশাআল্লাহ। কাজ 2টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এবং আপনাদের মর্যাদা, আর জায়গা 3টি হচ্ছে ঘর, চলাচল এবং আপনাদের কর্মস্থল। এই 3 জায়গায় এই 2 নিয়ামত আপনাদের হাতে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। ভয় দেখানো হয় জামাত বা 11 দল ক্ষমতায় গেলে মাদেরকে গরিবন্দি করা হবে। আপনারা কি আজকে গরিবন্দি নাকি? সকল পেশার সম্মান অনুসারে বেতন ভাতার বাড়ানোর আশ্বাস দেন জামায়াত আমির। এ সময় নারীদের অসম্মান করলে সারা দেশে বিস্ফোরণ হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। সমাবেশে শেরপুর 3 আসনের প্রার্থীদের হাতে দলীয় প্রতীক দাড়িপাল্লা তুলে দেন ডাক্তার শফিকুর রহমান। আহ্বান জানান গণভোটে হ্যার পক্ষে ভোট দিতে। লিল্লাহি তাকবীর, ইনকিলাব ইনকিলাব। সানিম মৃধা, এখন।
এর আগে শেরপুরে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে হেলিকপ্টারে করে শ্রীবর্দী উপজেলার গোপালখিলা হাইস্কুল মাঠে অবতরণ করেন তিনি। পরে সেখান থেকে সড়ক পথে চলে যান নিহত জামায়াত নেতা রেজাউল করিমের বাড়িতে। শুরুতেই তার কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। পরে স্বজনদের সঙ্গে কথা বলেন তিনি। সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। বলেন, জামাত এমন একটি দেশ চায় যেখানে স্বার্থের জন্য কেউ কাউকে হত্যা করবে না। এদিকে জামালপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। জনসভাকে কেন্দ্র করে শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হয়েছেন দলের নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জামায়াত আমিরের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন? রাত্রি জামালপুরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু এখন প্রায় কানায় কানায় পূর্ণ এই যে জনসভাস্থল। ইতিমধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু এখন থেকে প্রায় 15 মিনিট আগে এই সমাবেশস্থলে এসে যোগ দিয়েছেন এবং এখন বক্তব্য রাখছেন জামালপুর 2 আসন থেকে যিনি দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন জামাতের কেন্দ্রীয় নেতা ডক্টর সামিউল হক ফারুকি, এবং এখন তিনি বক্তব্য রাখছেন। এবং আপনারা দেখছেন যে ইতিমধ্যেই এই সিংহজানি মাঠে কিন্তু প্রচুর নারী জামাতের নারী কর্মীদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। নারী পুরুষ কিন্তু একেবারে এখন এই যে সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এটি কিন্তু পূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু বক্তব্য রাখবেন। আমরা দেখছি যে এই সভাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখেছি যে বিজিবি সদস্য, সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এবং এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান কিন্তু এখানে বক্তব্য রাখবেন। এর আগে তিনি শেরপুরের পৌর পার্কের একটি জনসভায় বক্তব্য রেখেছেন এবং তারও কিছুক্ষণ আগে শেরপুরে বিএনপি এবং জামাতের সংঘর্ষে নিহত জামাত নেতা রেজাউল করিমের বাড়িতে যান জামাত আমির এবং সেখানে তিনি রেজাউল করিমের কবর জিয়ারত করেন এবং রেজাউল করিমের শিশু সন্তানকে কোলে নিয়ে তিনি দোয়া করেন রেজাউল করিমের কবরের পাশে। এরপর তিনি এলাকার মানুষদের সাথে কথা বলেন এবং রেজাউল করিমের যে পরিবার সেই পরিবারের সদস্যদের সাথে কিন্তু তিনি কথা বলেন। এবং আমরা যদি একটু বলি যে এখন এই মুহূর্তে কিন্তু সমাবেশের যে আনুষ্ঠানিকতা সেই সমাবেশের আনুষ্ঠানিকতা চলছে এবং আমরা যতটুকু জানতে পারছি যে কিছুক্ষণের মধ্যেই জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু বক্তব্য রাখবেন। এই মুহূর্তে স্থানীয় নেতারা বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ পরেই হয়তো আমরা সেই বক্তব্য জানতে পারবো এবং বক্তব্য শুরু হলে দর্শকদের আমরা সেটা জানিয়ে দেবো। তো এই ছিল আমার কাছে জামালপুরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। জামালপুরের নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন হারুনুর রশিদ। জামায়াত মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে দাঁড়িপাল্লায় ভোট চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সকাল 11টায় নিজ নির্বাচনী আসনে মোহাম্মদপুর ইউনিয়নের কাজী বস্তি এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় মির্জা ফখরুল জানান, কিছু লোক থাকবে যারা দুষ্টুমি করবেই, তবে এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। যেভাবেই হোক জনগণ ভোট দিবে এবং বিএনপিকে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা কি ঠিক হবে? আমার মা বোনরা খুব সরল, সবাই খুবই সরল। ওনাদেরকে কোরআন শিক্ষার নাম করে ওনাদেরকে বলতেছে দাঁড়িপাল্লাটা ভোট দিয়ে ব্যর্থ হয়ে যাবে। হতে পারে এটা এই ধরনের কিছু আল্লাহ তাআলা কোথাও বলছে নাকি যে কোনো মার্কাকে ভোট দিয়ে ব্যর্থ যাওয়া যাবে? দীর্ঘ 22 বছর পর সংসদ নির্বাচনের দলীয় প্রচারণায় আগামীকাল খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালেশপুর প্রভাতী স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, জানাবেন সার্বিক আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন?
উজ্জ্বল, জোরে সোরে সার্বিক প্রস্তুতি চলছে। তারেক রহমান আগামীকাল খুলনায় আসবেন এবং প্রভাতী স্কুল মাঠে যে এখানে কথা বলবেন সেখানে প্রায় মঞ্চ তৈরির কাজ প্রায় মাঝামাঝি অবস্থায় করছে এবং সেই সাথে এখানকার যে সাউন্ড ব্যবস্থা বা অন্যান্য যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা সব কিছু কিন্তু ইতিমধ্যে কাজ প্রায় সম্পন্নের পথে এবং এখানে যারা নেতাকর্মী রয়েছেন তারা তদারকি করছেন এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের কাজের সার্বিক পরিস্থিতি এবং নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে এসে তারা দেখছেন যে কিভাবে কাজটা এখানে সম্পন্ন করা হচ্ছে এবং যত তাড়াতাড়ি এটি প্রস্তুতি সম্পন্ন করা যায় ততই তাদের জন্য এটি এখানকার মানুষের আসা যাওয়ার যে সুবিধা সেই ব্যবস্থাগুলো ভালো থাকবে। তো সব মিলিয়ে আগামীকাল যে 22 বছর পর বিএনপির চেয়ারম্যান আসছেন, বিএনপি চেয়ারম্যান আসছেন খুলনায়, সে উপলক্ষে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং সেখানে নেতাকর্মীরা মোড়ে মোড়ে তারা ক্যাম্পেইন করছেন যাতে কালকে জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি বেশি থাকে এবং এক্ষেত্রে বিভিন্ন জায়গায় তারা পরিবহনের ব্যবস্থা করেছেন এবং কীভাবে এই সভাস্থলে আসবে সেই যে রুট প্ল্যান সেই রুট প্ল্যানটাও কিন্তু ঠিক করে দেওয়া হয়েছে এবং সেখানে কি বক্তব্য রাখবেন সেটি শোনার আগ্রহ এখানকার মানুষের তৈরি হয়েছে। বিশেষ করে শিল্প অঞ্চল, এখানে শিল্পগুলো বন্ধ হয়ে রয়েছে এবং কিছু শিল্প চালু রয়েছে সেটিও খুব রুগ্ন অবস্থায়। সব মিলিয়ে এখানকার মানুষের মাঝে তারা প্রত্যাশা করছেন যে যদি তারেক রহমান এখানে এসে এই অঞ্চলের উন্নয়নের ভাবনার কথা তিনি বলবেন, যদি তিনি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন তাহলে তার কাছে এখানকার মানুষের প্রত্যাশাটা একটু বেশি থাকবে, সেটি যেন তিনি অদূর ভবিষ্যতে মনে রাখেন এবং সেই মনে রেখে যেন এই অঞ্চলের উন্নয়নের দিকে খেয়াল করেন। সব মিলিয়ে আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে যে এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের যে উপস্থিতি সেই উপস্থিতিটা তারা যেন এখানকে লক্ষ মানুষের উপস্থিতি আনতে পারে সেই বিষয়ে তারা কাজ করে যাচ্ছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখবেন, সেখানকার থেকে সর্বশেষ খবর। তারেক রহমানের খুলনা সফরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। নানা প্রতিশ্রুতি নিয়ে দেশ জুড়ে ভোটারদের মন জয়ে দাঁড়ে দাঁড়ে ছুটছেন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা, পাল্টাপাল্টি অভিযোগও করছেন প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে। রাজধানীর ভোটের সেই চিত্রই তুলে ধরেছেন হোসেন জাহিদ। ঢাকা 11 আসনে ভাটারার নতুন বাজার এলাকায় রোববার গণসংযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কথা বলেন ভোটার সহ স্থানীয়দের সঙ্গে, আশ্বাস দেন সড়ক যোগাযোগ সহ নাগরিক সমস্যার সমাধানের। এই যে নিরাপত্তাজনিত সংকট, আমাদের মা বোনেরাও নিরাপত্তা সংকটে আছে, ছিনতাই, চুরি, পুলিশের কাছে একটা অভিযোগ দিলে আপনি ব্যবস্থা পাবেন না, এটা আমি মনে করি এলাকার প্রধান এটাকে দিয়ে আমাদের শুরু করতে হবে। মিরপুরের এই বিহারি ক্যাম্পে আবাসন সংকট সহ নানা সমস্যা যেমন আছে, তেমনি ত্রয়োদশ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের প্রতিশ্রুতিও আছে। সকালে এই আসনেই জনসংযোগে নামেন বিএনপির প্রার্থী আমিনুল হক। মাদকের বিস্তার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য আর গ্যাস সংকট সমাধানে ভোটারদের আশ্বস্ত করেন তিনি। আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, আমি জিরো টলারেন্স নীতি গ্রহণ করে সর্বাত্মকভাবে চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত এবং কিশোর গ্যাং মুক্ত একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। প্রচারণার বাকি আর 9 দিন। শেষের দিনগুলোতে ভোটারদের কাছে যাওয়ার প্রাণান্ত চেষ্টা দেখা যায় প্রার্থীদের। আমরা ঢাকা 9 আসন থেকেই দেখাতে চাই যে অর্থ ও পেশি শক্তির বাইরে রাজনীতি বাংলাদেশে সম্ভব, জনসেবার জন্য রাজনীতি সম্ভব, শোডাউন করা ছাড়া নির্বাচনে যেটা সম্ভব না, এটা আমরা ভাঙতে চাই। ঢাকা 9 আসন থেকেই আমরা ভাঙবো এবং জনগণ যদি আমাদেরকে দোয়া করে, আমাদেরকে সুযোগ তৈরি করে দেয়, আমরা জনগণের সেবায় থাকবো, আমরা শাসক হব না। আমাদের মাধ্যমে চাঁদাবাজি বন্ধ হলে সুন্দর একটা ব্যবসায়িক পরিবেশ হবে। গ্যাসের সংকট সমাধান করার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এর পাশাপাশি আমাদের এখানে রাস্তাঘাটের অত্যন্ত করুণ দশা হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাস্তা এবং ফুটপাত সেগুলো দখল হয়ে সেখানে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, যার কারণে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের তীব্র সমস্যা দেখা দিয়েছে। আমরা সেটাকেও নিরসন করতে চাই। এবং এদিন সকালে ঢাকা 8 আসনের 2 প্রার্থী মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারির বাকযুদ্ধ দেখা যায় গত কয়েকদিনের মতোই। আমার আসন, আমার বাড়ি, সবকিছুই আমার এখানে। তো যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না, দেখতে পারে না, তারা আমার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করতে গিয়ে জনগণের উপর অবিচার করছে। আমরা বেয়াদব, অর্বাচীন, অনেকগুলা গালি আমাদেরকে দিচ্ছে, আমরা ধৈর্য ধারণ করছি। তা আমরা এতদিন মানুষকে দেখানোর চেষ্টা করছি যারা প্রার্থী এর মধ্যে কার চেহারাটা কেমন। এখন আমরা প্রচার করব মানুষের আমি কেন ভালো, আমি মানুষের জন্য কি করব, আগামী 12 দিনের ক্যাম্পেইন এটা। রাজধানীর 20টি আসনের সকল প্রার্থীর প্রচারণায় সাধারণ একটি অঙ্গীকার ছিল দুর্নীতিমুক্ত নগর গড়া। হোসেন জাহিদ,
এখন ঢাকা। জানাবো রাজধানীর প্রচারণার আরও খবর। প্রতিশ্রুতির আশ্বাস নিয়ে প্রার্থীরা ছুটে বেড়াচ্ছেন নিজ নিজ আসনের ভোটারদের কাছে। রাজধানীর মেরাদিয়া থেকে নির্বাচনী প্রচারণার খবর জানবো। তার আগে জামাতের আমিরের নির্বাচনী প্রচারণার সভা চলছে, সেখানে বক্তব্য রাখছেন তিনি। সরাসরি চলে যাচ্ছে সেখানে। 16 তারিখ 6 জন সিংহ পুরুষ, আমাদের অহংকার, যারা গুলির সামনে দাঁড়িয়ে বুক পেতে দিয়েছিল। আবু সাইদ বলেছিল, আমাকে আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। ডানা মেলে পড়েছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। গুলি বুকে নিয়েছে, পালিয়ে যায়নি। আমাদের কাঁধের পর তার শহীদের লাশ রেখে গেছে, হাতের তালুতে রেখে গেছে তার তাজা রক্ত। আমরা এই লাশ আর রক্তের সাথে বেঈমানি করতে পারবো না। এর আগে আবরার ফাহাদ দেশের সার্বভৌমত্বের পক্ষে গর্জন করেছিল লিখনের মাধ্যমে। বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ, তাকে আধিপত্যবাদের গুলামরা তাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। শরীফ উসমান বিন হাদি নিজেই এক বিপ্লব, বিপ্লবের সেনাপতি। তাকেও ওই আধিপত্যবাদের গুলামরাই তাকে খুন করেছে। তোমরা আবরার ফাহাদ, আবু সাইদ, হাদি আর তাদের সহযোদ্ধা 1400-কে খুন করে তোমরা মনে করেছো যে তোমরা বাংলাদেশের যুবকদেরকে ভয় ধরিয়ে দিবে? তারা তো ওই মাঠের গর্ভ থেকে বের হয়েছে, যেই মা 24-এর 4 আগস্ট উত্তরার রাজপথে 10 মাসের বাচ্চা কুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। সাংবাদিকরা জিজ্ঞেস করেছে, আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? তিনি বলেছিলেন, কি সাংঘাতিক? জামালপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি ছিলাম সেখানে। আবারও প্রচারণার খবর জানাতে চাই। এই মুহূর্তে রাজধানীর মেরাদিয়া থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম। মিম, জানাবেন প্রার্থীরা কি প্রতিশ্রুতি দিচ্ছেন, আর নির্বাচনী প্রচার নিয়ে কোনো অভিযোগ অনিয়ম রয়েছে কিনা? উজ্জ্বল, আমি ঢাকা 9 আসনে মেরাদিয়ায় আছি। এখানে বাদ জোহর প্রচারণা করছেন ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, এবং তিনি কিন্তু নির্বাচনী যে তার যে প্রচারণা, সেই প্রচারণাগুলো চালাচ্ছেন। একই সঙ্গে তার যারা সমর্থিত কর্মীরা রয়েছেন, তারাও এখানে তার হয়ে ধানের শীষের পক্ষে স্লোগান তুলছে। এবং আজ দিন জুড়েই কিন্তু বিভিন্ন নির্বাচনী প্রচারণা আমরা দেখেছি। এবং সেই সঙ্গে এই আসনের কথা যদি বলি, এই আসনে আরেকজন হেভিওয়েট প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী ডক্টর তাসনিম জারা, তিনি রয়েছেন। এবং অভিজ্ঞতার ভিত্তিতে কিংবা বিএনপির সাংগঠনিক শক্তি কিংবা বিএনপির দীর্ঘদিনের যে ভোট শক্তি, ভোট ব্যাংক, সেই জায়গা থেকে কিন্তু আসলে হাবিবুর রশিদ হাবিব প্রার্থী। এবং রাজনীতিতে তারুণ্যের নেতৃত্ব যদি প্রয়োজন, বা তারুণ্যের যে নতুন নেতৃত্ব, সেই জায়গা থেকে এনসিপির মনোনীত প্রার্থী রাসিন এবং তাসনিম জারার কথা কিন্তু, স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার কথা কিন্তু বলতেই হয়। তো সেই জায়গা থেকে এই যে প্রার্থীরা তাদের মতো করে প্রচারণা চালাচ্ছেন, এবং প্রবীণ কিংবা তরুণ যারা রয়েছেন, তাদের মধ্যে কিন্তু এক ধরনের সাড়া দেখা যাচ্ছে, যারা আসলে এই যে প্রার্থীদের কাছ থেকে বিভিন্ন প্রতিশ্রুতি শুনছে প্রতিনিয়ত। এবং প্রার্থীরাও কিন্তু এই এলাকার যাবতীয় যা যা সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো নিরসন করার চেষ্টা করা হবে এবং নিরসন করা হবে বলা হচ্ছে। এই এলাকায় গ্যাস সংকট রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, অল্প বৃষ্টিতেই নানা দুর্ভোগ দেখা যায়। তো তারা যদি মনোনীত বিজয়ী হন আগামী সংসদ নির্বাচনে, তখন তারা আসলে বলছে এই সমস্যাগুলো ঢাকা 9 আসনে যারা ভোটার রয়েছে তাদের জন্য তারা এই সমস্যাগুলো সমাধান করবে। উজ্জ্বল, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মেরাদিয়া থেকে ঢাকা 9 আসনের নির্বাচনী প্রচারণার সবশেষ খবর। যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম, জানাচ্ছিলেন মেরাদিয়া থেকে নির্বাচনী প্রচারণার খবর। দর্শক, আবারও নির্বাচনী প্রচারণার খবর। ঢাকা 4 আসনের শ্যামপুর কদমতলী থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ শুভ। শুভ, কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এবং ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন তারা?
রাত্রি ঢাকা 4 আসনের প্রচার প্রচারণা সকাল থেকে শুরু হয়েছে। আমি এখন আছি জামাতের একজন প্রার্থীর সাথে। তিনি জোহরের নামাজ পড়ে আবারও নতুন উদ্যমে শুরু করেছেন। তারা যেটি বলছেন, জামাতের যতগুলো আসনে আমরা আসলে যাচ্ছি, তারা আসলে ওই চাঁদাবাজিটাকেই ঘুরে ফিরে বারবার বলছেন যে চাঁদাবাজি বন্ধ তারা করবেন ক্ষমতায় আসলে বা নির্বাচিত হলে, মানুষ ব্যবসা বাণিজ্য আরামে করতে পারবে, এরকম অনেক কথা বলছেন। তবে এই আসনের প্রায় 3.5 লাখ ভোটার, এখানে সব থেকে বড় সমস্যা, এখানে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যানজটের সমস্যা তো রয়েছে। তবে ঢাকা 4 আসনে আসলে অবহেলিত অঞ্চল এবং নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশি। এখানে তিনি কর্মসংস্থান বাড়াবেন বলে আসলে বলছেন, কর্মসংস্থান সৃষ্টি করবেন। আরও একটি বিশেষ সমস্যা যেটি দু দলের পক্ষ থেকে বলা হচ্ছে, যে এখানে গ্যাসের সংযোগ তেমন একটা নেই। যিনি নির্বাচিত হন তিনি আসলে গ্যাসের ওই সমস্যা সমাধানের ব্যাপারেই আসলে প্রতিশ্রুতিবদ্ধ। এবং রাস্তাঘাটগুলো খুবই কিছুটা একেবারে পুরান ঢাকার মতো এতটা সরু না, তবে ভাঙাচোরা রাস্তা। এই রাস্তাগুলো আসলে মেরামতের কাজ তারা করতে চান। এবং সব মিলে বলা যায় যে, তবে এখানে জামাতের প্রার্থীর জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন তানভীর আহমেদ রবিন, আপনারা জানেন যে বিএনপির সাবেক সাংসদ সালাউদ্দিন আহমেদ তার ছেলে। সেই হিসেবে এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপির সাথে জামাতেরই হবে। কিন্তু রবিনের বাবা, তানভীর আহমেদ রবিনের বাবা যেহেতু সাংসদ ছিলেন, তিনি বেশ কিছু কাজও করেছেন, আবার অনেক কাজ করতে পারেননি বলে জামাতের পক্ষ থেকে এক ধরনের সমালোচনাও আসলে রয়েছে। তবে বলা যায় যে 4 আসনের নির্বাচন কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে সেটি আমরা জানবো আসলে 12 তারিখের নির্বাচনে। তবে প্রতিশ্রুতির দিক থেকে দুটি দলের প্রার্থীরাই বেশ জমজমাট প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। রাত্রি ঢাকা 4 আসনের নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন মুছায়েদ শুভ। নেত্রকোনায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলো চষে বেড়াচ্ছেন তারা। অবহেলিত এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা ধরনের আশ্বাস। এ নিয়ে আরও জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানতে চাই এবং প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা। রাত্রি নেত্রকোনা 1 আসন, নেত্রকোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসন থেকে 2টি উপজেলা রয়েছে, সীমান্তবর্তী দুর্গাপুর, কলমাকান্দা। এই আসনে কিন্তু বরাবরই যে প্রার্থীরা থাকেন তারা কিন্তু তাদের যেই সেই প্রার্থিতা জানান দেওয়ার জন্য কিন্তু নানা রকম আশ্বাস দিয়ে থাকেন। আজকে নেত্রকোনার এই আসনে বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং এই নেত্রকোনা 1 আসনের হেভিওয়েট প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি এই এলাকার সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে সদর ইউনিয়ন, লিঙ্গুড়া, এই এলাকাগুলোতে আজকে প্রচার প্রচারণা চালিয়েছেন এবং এলাকার মানুষের যে দীর্ঘদিনের বঞ্চনা এবং তাদের যেই উন্নয়নের নামে যেই বিগত সময়গুলোতে যে আশ্বাসগুলো দিয়েছিল, সেইগুলোর পরিবর্তে তিনি যদি নির্বাচিত হন তাহলে এই এলাকার জন্য পানির যে সমস্যা রয়েছে, যাতায়াত এবং স্বাস্থ্য, সেই বিষয়গুলোতে কিন্তু তিনি গুরুত্ব দিচ্ছেন। আর একটি বিষয় হচ্ছে এই আসনে 6 জন প্রার্থী রয়েছেন, হাতপাখা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, এছাড়াও সিপিবির যে প্রার্থীরা রয়েছেন তারাও কিন্তু প্রচার প্রচারণা চালাচ্ছেন। তবে প্রচার প্রচারণার আজকে 11 দিন চলছে, তবে কোনো প্রার্থী কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি। তারা কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে এই আসনে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তা বলা যায় যে নেত্রকোনার মধ্যে এই 1 আসনে কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোটের যে পরিবেশ, সেই ভোটের পরিবেশ কিন্তু দেখছেন। ভোটাররা বলছেন এবারে যে নির্বাচন 12 তারিখে, সেই নির্বাচনে তারা তাদের যে যোগ্য প্রার্থী সেই প্রার্থীকে তারা বেছে নেবেন এবং এই আসনের যিনি প্রার্থী রয়েছেন তারাও প্রত্যাশা দিচ্ছেন যে নাগরিকরা যেন তাদের সুবিধাটুকু ফিরে পায় এবং তাদের অধিকার যেন ফিরে পায়, তারা সেই প্রত্যাশায় কিন্তু তারা রাখছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে প্রচার প্রচারণার সর্বশেষ। রাত্রি নেত্রকোনার নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাতে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল। আপিল বিভাগেও হেরে গেলেন কুমিল্লা 4 আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রাখায় নির্বাচনের সুযোগ পাবেন না তিনি। আদালতের আদেশকে জনগণের বিজয় বলে মন্তব্য করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে কুমিল্লা 10 আসনে আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ঋণ খেলাপের অভিযোগে মনোনয়নপত্র দাখিলের পরেই নির্বাচন করার লড়াইয়ে অনিশ্চয়তায় পড়েন কুমিল্লা 4 আসনে বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থী বাতিলে আবেদন করেন ওই আসনে জামায়াত জোটের প্রার্থী এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ। এই আবেদনের উপর শুনানি করে 17 জানুয়ারি বিকেলে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হলে সেখানেও হেরে যান বিএনপির প্রবীণ নেতা মঞ্জুরুল আহসান মুন্সি। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান তিনি।
রোববার প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ শুনানি করে মঞ্জুরুল হাসান মুন্সির প্রার্থিতা বাতিল করে দেন। সর্বোচ্চ আদালতের আদেশের পর এবারের নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ থাকছে না। জনাব মঞ্জুরুল হাসান মুন্সি তিনি একটি আপিল দায়ের করেছিলেন, সেটি শুনানি হয়েছে এবং আজকে সেটি আদেশের জন্য ছিল। বাংলাদেশের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সেই আপিলটি ডিসমিস করে দিয়েছেন, অর্থাৎ খারিজ করে দিয়েছেন। এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল হাসান মুন্সি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আপিল বিভাগের আদেশের পর এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, অপরাধী যত বড় ক্ষমতাবান হোক কোনো ছাড় দেয়া হবে না। আমি এই যুদ্ধটা শুরু করেছি এবং এটার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ এটা বার্তা পেয়েছে, যদি আপনি ন্যায়ের পথে থাকেন, আপনি আইনের পথে থাকেন, ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, দিন শেষে বাংলাদেশ এবং জনগণের বিজয় হবে। আপিল বিভাগের একই বেঞ্চ কুমিল্লা ১০ আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা দ্বৈত নাগরিকের কারণে বাতিল করেছে। তিনিও নির্বাচনের সুযোগ পাবেন না। তবে এই আসনে বিএনপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার প্রার্থিতা বৈধ বলে আদেশ দেন। তিনি পাবেন ধানের শেষ প্রতীক। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। একটি দল ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে বলে অভিযোগ করেছে দলটি। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কয়েকদিন ধরে বড় প্রস্তুতি নিয়ে এই কাজ করা হয়েছে। এদিকে জামায়াত আমিরের অ্যাকাউন্ট থেকে পোস্ট করার ৯ ঘণ্টা পর ঘটনা জানানোয় এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তখন ঢাকার কেরানীগঞ্জ এলাকায় পার করছেন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময়। শনিবার বিকেল 4:30 হঠাৎ করে একটি অপ্রত্যাশিত পোস্ট জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে, যেখানে লেখা ছিল নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য। অবশ্য তার কিছুক্ষণ পরেই একই আইডি থেকে আরেকটি পাল্টা পোস্ট করে বলা হয়, ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে এ ধরনের কথা লেখা হয়েছে। ততক্ষণে সাড়া পড়ে যায় নেট দুনিয়ায়। রোববার সকালে এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত ইসলামী। ঘটনাটি গভীর ষড়যন্ত্র উল্লেখ করে প্রজেক্টরের মাধ্যমে আইডি হ্যাকের প্রমাণাদির খুঁটিনাটি তথ্য উপস্থাপন করা হয়। আশঙ্কা জানানো হয়, বঙ্গভবন থেকে একটি ইমেল আইডিও ব্যবহার করা হয়েছিল হ্যাকিং এর ঘটনায়। আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট এক্স, যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন। এর আগে মধ্যরাতে রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে। যদিও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, ঘটনার 9 ঘণ্টা পর অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তার ভেরিফাইড এক্স সাবেক টুইটার হ্যান্ডেল থেকে নারীদের উদ্দেশ্যে যে নোংরা, জঘন্য ও অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন বলে দেশব্যাপী আলোচনা চলছে, সেটি সঠিক হলে এর মাধ্যমে পুরো সমাজ ব্যবস্থাকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার প্রচেষ্টা বলে প্রতীয়মান। প্রায় 9 ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? তবে এহসান মাহবুব জুবায়ের বলেন, ষড়যন্ত্রমূলকভাবে এক্স আইডি হ্যাক করা হয়েছে জামায়াত আমিরের। তার অভিযোগ, বিশেষ একটি দল এই ষড়যন্ত্রে জড়িত, তাই সেই দলটি আজ এ নিয়ে কর্মসূচি দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরগো রেখে আমি কলা খাই না, এই ধরনের একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। তিনি বলেন, একটি মহল জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন ঘটনা ঘটাচ্ছেন। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।
জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে নারীদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি বের করা হয়। এ সময় মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজয় বাংলার সামনে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, ডাক্তার শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন, এজন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা। আইডি হ্যাক নিয়ে জামাতের বক্তব্য মিথ্যা বলেও দাবি করেন তারা। আরও বলেন, জামাত নারীদের ঘরে রাখার ফন্দি করছে। 9 ফেব্রুয়ারি ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এই চুক্তিতে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক কমানো সহ আমদানি রপ্তানি বাণিজ্যের অনেক কিছুই চূড়ান্ত হবে। দুপুরে সচিবালয়ে আরও বলেন, বোয়িং কেনার ব্যাপারটি আলোচনায় আছে, তবে যুদ্ধ বিমান কেনার বিষয়টি এখানে থাকবে না। ভারতের সাথে ইউর এফটিএ নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তৈরি পোশাক নিয়ে ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছে না বাণিজ্য মন্ত্রণালয়। আগামী 9 তারিখে রেসিপ্রোকাল ট্যারিফের চুক্তিটা স্বাক্ষর হওয়ার একটা ডেট আমরা পেয়েছি। তো এ ব্যাপারে চুক্তির খসড়া এবং এই তারিখেই স্বাক্ষর করার জন্য এটার একটা অনুমোদন চেয়ে আমরা সাবারি পাঠিয়েছি। এটা আসলে পরে আমরা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নিতে পারবো। ভারত, আপনারা জানেন যে বেসিক টেক্সটাইলে তারা বেশ ভালো, অনেক স্ট্রং, হোল ওয়ার্ল্ডে তাদের ভালো অবস্থান আছে। ভারত আমাদের সাথে এই ব্যাপারে কম্পিটিটর না, কন্টেন্ডার না, কমপ্লিমেন্টারি আমরা দুই দেশ। সারা দেশের মতো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ফরিদপুরে চলছে নানা আলোচনা। তবে এই নির্বাচনে শুধু পুরুষ নয়, সমানভাবে নিজেদের প্রত্যাশা আর উদ্বেগের কথা জানাচ্ছেন নারীরাও। কৃষি প্রধান এই জেলার কর্মজীবী নারীরা তাদের দৈনন্দিন কাজের পাশাপাশি আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোট নিয়ে ভাবছেন ভিন্ন কিছু। মফিজুর রহমান শিপনের প্রতিবেদনে বিস্তারিত। 18.25 লাখ ভোটারের জেলা ফরিদপুর। এ জেলায় নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের কাছাকাছি। ফরিদপুরে 4টি সংসদীয় আসনে এবারের নির্বাচনে একাধিক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শহরের নীলটুলির মুজিব সড়কের পাশে পিঠা বিক্রেতা কোহিনুর বেগম এক যুগের বেশি সময় পিঠা বিক্রি করে সংসার চালান তিনি। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হয়, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ভোট দিয়ে সরকার বানাবো, কিন্তু সরকাররাই তো মুহিত দিক চায়, তাইলে আমার ইনকামটা করা লাগে না, তাইলে ঘরে বসে যে কোনো কাজ করে আমি খাবার পারি। পেশাজীবী নারীরা দিনের পাশাপাশি রাতেও নির্বিঘ্নে কাজ করার নিরাপত্তা চান। এদিকে নতুন সরকারের কাছে নীতি সহায়তা চান ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। আমাদের জন্য সুদৃষ্টি আমরা কাম্য করি ওনাদের কাছে, যেটা আমাদেরকে পরিবর্তন করতে, আমাদেরকে বদলে দিতে সাহায্য করবে। ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আইনজীবী শিপ্রা গোস্বামী বলেন, সমস্ত জায়গায় যেন নারীরা সুযোগ পায়, সেই চেষ্টাটা আগামী যেই সরকার গঠন করুক তারা এই বিষয়টিকে গুরুত্ব দিবে। আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে প্রস্তুতি নিচ্ছেন তারা। এখন ফরিদপুর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসবাদ নির্মূল অভিযানে 92 সন্ত্রাসী নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। শনিবার ভোরে সন্ত্রাসীদের একাধিক আত্মঘাতী ও বন্দুক হামলায় 33 জন নিহতের ঘটনায় এই অভিযান পরিচালনা করা হয়। আইএসপিআর জানিয়েছে, দেশের বাইরে থেকে হামলার ছক আঁকা হয়েছিল এবং একযোগে বেলুচিস্তানের 12টি এলাকায় হামলা চালানো হয়। তবে সন্ত্রাসীদের বড় ধরনের নাশকতার চেষ্টা নস্যাৎ করা হয়েছে। এদিকে সিরিজ হামলার দায় স্বীকার করেছে আফগানিস্তানপন্থী নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি BLA। আর এই ছিল এখন দুপুরের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekon, আর সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/ekontv।